খুলনায় গণহত্যার বিক্ষোভের ভাঙচুরের ঘটনায় ২ মামলা, আটক ৪৯। আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। বিনিয়োগে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন ইপিজেড পরিদর্শন। ২৫০০ কারখানা করতে সুইডিশ কোম্পানির চুক্তি সই। সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে দুপুরে তোলা হতে পারে আদালতে। সাবেক এমপি ফজলে করিমকে নেওয়া হলো ট্রাইব্যুনালে। এবং কোনোভাবেই শৃঙ্খলায় ফিরছে না গণপরিবহন। রাজনৈতিক প্রভাব মুক্ত করার সুযোগ হাতছাড়া হচ্ছে বারবার, বলছেন বিশেষজ্ঞরা। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসার প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বার্তায় এ তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজগুলো নিষ্ঠার সঙ্গে পর্যালোচনা করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। যারা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহি করা হবে। গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছে ছাত্রদল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, আজ কোন কোন সংগঠন বিক্ষোভ করছে, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, কর্মসূচি থেকে তাদের বক্তব্য কি? প্রায় সারাদিনই আমরা দেখেছি বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের কর্মসূচি রয়েছে। সে ভোর থেকেই শুরু হয়েছে এই প্রতিবাদ কর্মসূচি। জানেন, রাত্রি শুধুমাত্র এই যে ছাত্র দলের যে কর্মসূচি এখন চলমান রয়েছে সেটি ছাড়াও আমরা এর আগে শিক্ষকদের কর্মসূচি দেখেছি, অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ছাত্র দলের যে কর্মসূচি সেটি 12টায় শুরু হয়েছে। আমরা দেখেছি তারও আগে থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে এবং বিভিন্ন ক্যাম্পাস যেগুলো রয়েছে, সরকারি তিতুমির কলেজ, আমরা দেখেছি একটা বিশাল মিছিল নিয়ে তারা এসেছে, এবং স্কুল কলেজের যারা নেতৃবৃন্দ রয়েছে সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং সকলের একটি উদ্দেশ্য, গাজা এবং রাফায় যে বর্বরোচিত যে হামলা চলছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে, সেটির প্রতিবাদে তারা আজকের এই সমাবেশ ডেকেছে। এবং পূর্ব নির্ধারিত সমাবেশ অনুযায়ী ঢাকার নানা প্রান্ত থেকে প্ল্যাকার্ড নিয়ে এসেছে। বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ইসরায়েলের যে পতাকা সেটি হাতে নিয়ে, এবং আমরা দেখেছি প্ল্যাকার্ডগুলোতে তারা যেটি বলছে যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে জাতিসংঘ সহ, তাদের যে নিশ্চুপ ভূমিকা, এবং তারা বলছে যে তাদের দৃশ্যমান যে পদক্ষেপ সেটি নেয়ার জন্য বারবার তারা জোরদার করছেন, এবং তারা এখান থেকে স্লোগানে মিছিলে একটি কথাই বলছে যে গাজায় শিশু এবং নারীদেরকে নির্বিচারে যে হত্যা করা হচ্ছে সেটি স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন, এবং আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সে আইনগুলোর স্পষ্টত লঙ্ঘন বলে তারা দাবি করছেন। এবং আমরা যেটি দেখেছি ইতিমধ্যে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং একটি বিশাল মিছিল এসে রাজু ভাস্কর্যের সামনে এখানে তারা রাস্তার উপরেই প্রতিবাদ স্বরূপ এখানেই অবস্থান নিয়েছে। এবং আমরা যেটি দেখেছি ঢাকার
বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন প্রান্তে শাহবাগ, রাজু ভাস্কর্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরাজয় বাংলায় যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন সংগঠন, শিক্ষকদের, সাধারণ শিক্ষকদের ব্যানারেও আমরা দেখেছি যে মিছিল এবং প্রতিবাদ সমাবেশ সেটি চলমান রয়েছে। এবং এখানে কিছুক্ষণের মধ্যে একটি যে বিশাল সমাবেশের যে আয়োজন সেটি আমরা দৃশ্যমান দেখছি। এবং যেটি বলছিলাম যে ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ডে তারা নিজেরাই যে অত্যাচারের শিকার এবং যেভাবে শিশু নারী হত্যা করা হয়েছে, হাসপাতালগুলোতে হামলা করা হয়েছে, তারপরে বলা যায় যে শরণার্থী শিবির যেগুলো রয়েছে এবং যারা স্বেচ্ছাসেবক হিসাবে সেখানে কাজ করতে যাচ্ছেন, আমরা দেখেছি 15 জনকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে সেটি দুঃখ প্রকাশ করেছে, যদিও তারপরও যারা আন্তর্জাতিক বিশ্লেষক এবং সে দাতব্য সংস্থাগুলোরও দাবি, ঠান্ডা মাথায় ইসরায়েল তাদের এই গণহত্যা চালাচ্ছে এবং এখানে যারা মদদ দিচ্ছে তারা যাতে সেই মদদ যারা দিচ্ছে তারা যাতে সেখান থেকে সরে আসে এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে অনুরোধ করা হয়েছে যাতে ইসরায়েলের পক্ষ থেকে গাজায় যে বর্বরোচিত গণহত্যা চালানো হচ্ছে সেটি যাতে দ্রুত বন্ধ করা হয়। তো রাত্রে এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্য থেকে সবশেষ। গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছে ছাত্রদল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যা দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ। মঙ্গলবার সকালে গাজায় গণহত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষকদের ব্যানারে ঢাবির অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান শিক্ষকবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় ফিলিস্তিনের নির্বিচারে হত্যার তীব্র প্রতিবাদ জানান তারা। বলেন, ন্যূনতম মানবাধিকার পাচ্ছে না গাজা ও রাফার মানুষ। ইসরায়েলের বর্বরতা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন তারা। এ সময় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দৃষ্টি আকর্ষণ করে সংস্থাগুলোকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে জানাতে গাজীপুরের টঙ্গী থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, বিক্ষোভে অংশ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? সার্বিক পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আসলে গতকালকেও আমরা দেখেছি যে দিনভর যে ফিলিস্তিনি যে ইসরায়েলি যে আগ্রাসন বিরোধী মিছিল, সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি চলছিল, তারই ধারাবাহিকতা কিছু আজকেও আমরা দেখেছি যে গাজীপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। তা কিছুক্ষণ আগে কিন্তু একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং এই বিক্ষোভ মিছিলটি নেতৃত্ব দিচ্ছেন গাজীপুর মহানগর ছাত্রদল এবং এই গাজীপুর মহানগর ছাত্রদলের এই মিছিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এখানকার যে সকল বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে, পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু এই বিক্ষোভে কিন্তু অংশ নিয়েছেন এবং এরা যারা এখানে এই মিছিলে অংশ নিয়েছেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু একটি দাবি করছেন, যেটি হচ্ছে যেন যে ফিলিস্তিনের প্রতি যে ইসরায়েলের যে আগ্রাসন সেটি যেন দ্রুত বন্ধ করা হয়। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে রয়েছেন কিংবা যারা বহির্বিশ্বের মুসলিম বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তাদের মাধ্যমে যেন মুসলমানদেরকে এই যে আগ্রাসন বন্ধের জন্য দ্রুত যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় এবং এখানে কিন্তু ইসরায়েলের যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্যের বয়কট করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। পাশাপাশি এও বলা হচ্ছে যেন এই গণহত্যা যেন দ্রুত বন্ধ করা হয় এবং আমরা দেখেছিলাম যে সকাল থেকে এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন যে থানা এবং ওয়ার্ডের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন ছাত্র দলের তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং প্রত্যেকের হাতে কিন্তু আমরা দেখেছি ফিলিস্তিনের জাতীয় পতাকা সম্বলিত জাতীয় পতাকা রয়েছে। পাশাপাশি যে গণহত্যা বন্ধের জন্য বিভিন্ন যে প্ল্যাকার্ড গুলো রয়েছে সেই প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা এই কর্মসূচিতে কিন্তু তারা কিন্তু অংশ নিয়েছেন এবং এখানে কিন্তু একের পর এক কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু ফিলিস্তিনের যে প্রতি যে সমর্থন বাংলাদেশের সেই সমর্থন কিন্তু জানানো হচ্ছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে
ফিলিস্তিনের প্রতি যে ইসরায়েলের আগ্রাসন বিরোধী মিছিলের সবশেষ তথ্য। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে আগত বিদেশি বিনিয়োগকারীদের সামনে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুযোগ সুবিধা তুলে ধরেছে বিটা। সকালে নারায়ণগঞ্জের ২৫০০-এর বিশেষ অর্থনৈতিক অঞ্চলে টার্কিশ কোম্পানি বেকর সম্মেলন কক্ষে অর্থনৈতিক অঞ্চলটির নানা দিক তুলে ধরেন বিনিয়োগ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান ও অন্যান্য দেশের মোট ৩৬ জন বিনিয়োগকারী এ সময় পুরো এলাকা ঘুরে দেখেন। এর মধ্যে চীনের ১০ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩ জন, আবুধাবি ৩, যুক্তরাষ্ট্রের ৮, ভারতের ১ জন এবং প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী ছিলেন ৮ জন। তারা বিনিয়োগ ও পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তাদের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসার অভিজ্ঞতা তুলে ধরেন বিনিয়োগকারী বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। ইতিমধ্যে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০,০০০ স্কোয়ার ফিটের একটি প্লট নেয়ার বিষয়ে চুক্তি করেছে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে। ২০২২ সালে যাত্রা শুরু করা জাপানিজ ইকোনমিক জোনে ১,০০০ একর জায়গায় নানা অবকাঠামো উন্নয়নের চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেন তারা। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনের আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুন্নাফ রশিদ। মুন্নাফ, আর কোনো কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে কিনা জানাবেন, এবং একই সাথে জানতে চাই বিদেশি বিনিয়োগকারীরা আর কোনো ইপিজেড পরিদর্শন করবেন কিনা। রাত্রি মূলত আজকে আর কোনো ইপিজেড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কোনো নির্দেশনা নাই বা তাদের কোনো সূচিতেও সেরকম কোনো বিষয় নাই। আজকে এই যে নারায়ণগঞ্জের ২৫০০-এ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন এটি পরিদর্শন করেছেন এবং এখানে ১,০০০ স্কোয়ার ফিটে ১,০০০ একরের যে বিশাল বড় এরিয়া নিয়ে এই যে অর্থনৈতিক অঞ্চলটি, এখানে ৩৬,০০০ স্কোয়ার ফিটের একটি কারখানা রয়েছে মাত্র, বেকো কারখানা, যেটি মূলত সিঙ্গারের যেসব পণ্য আছে, সে ইলেকট্রনিক্স পণ্য, সেগুলো তারা এখানে তৈরি করে থাকেন। তো এর বাইরে এখানে আজকে যেসব বিনিয়োগকারীরা এসেছিলেন তাদের মধ্য থেকে সুইডিশ একটি কোম্পানি, নিলর্ন নামে একটি কোম্পানি, তারা এখানে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তারা বেজার সাথে একটি চুক্তি করেছে যে ১০,০০০ স্কোয়ার ফিটের একটি জায়গা তারা এখানে জায়গার উপরে ফ্যাক্টরি করবেন, সেই রকম একটি চুক্তি করেছেন। এবং এই যে চুক্তির পরে কমপক্ষে ৬ মাসের মধ্যে তাদের ফ্যাক্টরি এখানে স্থাপনের কার্যক্রম শুরু করতে হয়, সেরকম একটি শর্ত রয়েছে। তার মানে বলা যাচ্ছে যে আগামী ৬ মাসের মধ্যে এখানে ওই কোম্পানিটি কার্যক্রম শুরু করবে এবং এর ফলে কিন্তু এখানে বেশ কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং বিডা এবং বেজার পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে বাংলাদেশে বিনিয়োগের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশগুলো তাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু এই যে বিনিয়োগ সম্মেলন, এবং সেটি করা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চলগুলোতে তাদের নিয়ে এসে, এবং তারা কিন্তু অনেকটা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। এবং আমি অনেকের সাথে কথা বলেছি যারা বিনিয়োগকারী বিভিন্ন দেশ থেকে এসেছেন, যুক্তরাষ্ট্র থেকে যারা এসেছেন, তাদের মধ্যে একজনের সাথে আমি কথা বলেছি, তিনি বিভিন্ন চিকিৎসা বিষয়ক সরঞ্জামাদি নিয়ে কাজ করেন, তার ব্যবসা আছে, এবং হাসপাতাল ইতিমধ্যে বাংলাদেশের হাসপাতালে তিনি বিনিয়োগ করেছেন এবং তিনি কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আগাচ্ছেন। এবং গতকাল তিনি চট্টগ্রামে গিয়েছিলেন, চট্টগ্রামের যে স্পেশাল ইকোনমিক জোনগুলো তিনি দেখেছেন, সেখানেও তিনি খুব আশা প্রকাশ করেছেন, খুব ভালো পরিবেশ এবং বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস এগুলো যে খুব নিরবচ্ছিন্ন সেবা পাওয়া যাবে সেরকম একটি কথা তিনি বলেছেন। এবং এখানেও পরিদর্শন করে তিনি বলছেন যে যেহেতু এটা রাজধানীর খুব কাছাকাছি একটি এরিয়া, এই জায়গাতে বিনিয়োগ করলে তাদের জন্য আরও বেশি সুবিধা হবে, এই জন্য তিনি এই জায়গাটিকে আরও বেশি প্রাধান্য দিচ্ছেন। এবং এই যে বিনিয়োগ সম্মেলন, সেই বিনিয়োগ সম্মেলনে কিন্তু এই যে বিনিয়োগ পাওয়ার যে আশা, সেই আশাটি কিন্তু অনেকটা সফল হতে যাচ্ছে। এবং বিনিয়োগের পরে এই যে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন, তারা কিন্তু এই বিনিয়োগ সম্মেলনের পরে আরও বিনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করছেন বিডা। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ঈদের ছুটি শেষে শুরু হয়েছে অফিস আদালত, তবে এখনও বিভিন্ন অঞ্চল ও জেলা থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এতে চাপ বেড়েছে মহাসড়ক ও ফেরিঘাটে। সকাল থেকে উত্তরবঙ্গ থেকে রাজধানীমুখী টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ছিল কর্মস্থলে ফেরা যাত্রীর চাপ। মহাসড়কের নগর জলফই, রাবনা ও এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় ভিড় ছিল বেশি। কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না যানবাহন, আছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। এদিকে পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট পার হয়েছে আজও ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ।
পরিবহন সংকটের সুযোগে ঘাট এলাকায় পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় অনেক সময় বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে হয়েছি, গাড়ি ঘোড়া পাইতেছি না, ভাড়া যাও বেশি যাইতেছে। মানিকগঞ্জ থেকে সাপার যাবো, ডাইরেক্ট বাস পাচ্ছি না, লোকাল বাস। ভাড়া বেশি চাইতেছে, এখন বাচ্চা নিয়ে ভোগান দিতে পড়ছি। হাউস বিল্ডিং নামক গাড়ি পাচ্ছি না, আর ভাড়া যাইতেছে 3 গুণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে দুপুরের পর সিএমএম আদালতে হাজির করা হতে পারে। 24 জুলাইয়ের আন্দোলনের সময় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার মামলায় গতকাল রাতে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানান, তুরিন আফরোজের ল্যাপটপ ও মোবাইল ফোন তল্লাশি করে সরকার বিরোধী পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে 2013 সাল থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। এক আসামির থেকে ঘুষ নেয়ার দায়ে বরখাস্ত হন তিনি। জুলাই আগস্টে গণহত্যায় সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী ও চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে 16 ফেব্রুয়ারি চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জুলাই আগস্টে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। পাশাপাশি 8 এপ্রিল তার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এছাড়া এই মামলার আরেক আসামি চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কোনো পরিকল্পনাই কাজে আসছে না। গত কয়েক দশক ধরে বিভিন্ন প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে। নগর পরিবহন থেকে একক বাস কোম্পানি কোনোটাই কার্যকর হয়নি। গণপরিবহনের সাথে জড়িত ব্যক্তিরা বলছেন, সমন্বয়হীনতায় সেবা পাচ্ছে না যাত্রীরা। আর বিশেষজ্ঞদের মতে, গণপরিবহন রাজনৈতিক প্রভাব মুক্ত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছে বারবার। সিউল আহমেদের প্রতিবেদন। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বহু দশক ধরে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে কোনোটাই কার্যকরী হয়নি। সর্বশেষ রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে একক বাস কোম্পানি চালু করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ঢাকার বাস রুটের সংখ্যা কমিয়ে ঢাকা নগর পরিবহনের আওতায় সব বাস চালানোর পরিকল্পনা করা হয়। তবে এবারও প্রথম ধাপে ব্যর্থ হয় DTCA। সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, বিদ্যমান ব্যবস্থায় ঢাকা নগর পরিবহনকে অন্যান্য কোম্পানির নন-AC বাসের সঙ্গে প্রতিযোগিতা করে চলতে হচ্ছে। সেসব বাস সরানোর নেই কোনো উদ্যোগও। গাবতলী চাষারা রুটে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে না হলেও অন্য রুটগুলোতে ঢাকা নগর পরিবহনের বাসের সংখ্যা কমে যাওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। শুধু এই জ্যামগুলোর জন্য গাড়িগুলো আসতে দেরি করে, অনেক সময় লাইনে অনেকক্ষণ খাড়ায় থাকতে হয়। ওইদিকে ঘন্টা দাঁড়িয়ে থাকে, গাড়িতে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে, তখন জামগুলো সৃষ্টি হয়। টোটাল কোঅর্ডিনেশনের একটা গ্যাপ আছে আমাদের। তো এর ভিতরে ধরেন আমাদেরকে নিজেদেরকেও, যারা যাত্রী আছে তাদেরও সচেতন হতে হবে। আমরা বাস মালিক না, বাসের আপনার গণপরিবহনের প্রত্যেকটা লোকের কাছে আমরা চিনি। এদিকে রাজধানীতে গণপরিবহন সমন্বয় করার কথা ছিল বহু বছর ধরেই, অর্থাৎ বাস, মেট্রো রেল, রেল স্টেশন, বিমানবন্দর থেকে একই রুটে সেবা পাবেন নগরবাসী। কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে গেছে। আর গণপরিবহনের সাথে জড়িত কর্তা ব্যক্তিরা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA এর সকল পরিকল্পনায় নেই ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আমাদের যে রুট ডিজাইনগুলি করেছি DTCA আমাদের সাথে আলোচনা করে নাই। ওরা ওদের নিজেদের মতো করে করেছে। যেটা দেখা যাচ্ছে এটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমাদের যে ব্যবসায়িক ইন্টারেস্ট এখানে ওদের এই রুট ডিজাইনের সঙ্গে যায় না। এ বিষয়ে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প পরিচালক ধ্রুব আলমের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, রুট সমন্বয় ডিজাইন সকলের অবগতি নিয়েই করা হয়েছে। আপাতত AC বাস দিয়ে একটি রুটে নগর পরিবহন বাস পরীক্ষামূলকভাবে চলছে।
বোর্ড সভায় যে অনুষ্ঠিত হলো সেখানেও এটা আসলে দেখানো হয়েছে এবং এই 42টা রুট 9টা ক্লাস্টারের পরিকল্পনাটা বলা হয়েছে। সুতরাং এখানে আসলে সেই ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই যে আমরা জানি না বা আমাদেরকে না জানিয়ে রুট দেয়া হচ্ছে। এদিকে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন সমন্বয় করতে হলে শুধুমাত্র প্রকল্প নয়, তা বাস্তবায়নে থাকতে হবে মনিটরিং ব্যবস্থা। বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত গণপরিবহন করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের বাস্তবতায় এসেছিল, যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে সব দৌড়ের মধ্যে ছিল, তখন কাজ করার জন্য অনেক সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু ইটস টু লেট নাও। দিন দিন এটা জটিল থেকে জটিলতর হচ্ছে এবং এইটার বিশৃঙ্খলা যত বেশি হচ্ছে, একটা গোষ্ঠীর ইনকাম তত দিন দিন বাড়ছে। এছাড়াও গণপরিবহন খাতকে মেট্রো রেলের মতো নিজেদের আওতায় এনে একটি কোম্পানির মাধ্যমে পরিচালনা করার কথাও বলেন তারা। গত কয়েক দশকেও রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসেনি। রাজধানীতে বেড়েছে অবৈধ গাড়ির চাপ, আর এই সব কিছুকে মাথায় নিয়েই সাধারণ জনগণ প্রতিনিয়ত গণপরিবহন ব্যবহার করে যাচ্ছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে না পারলে গণপরিবহনে কখনোই শৃঙ্খলা ফিরে আসবে না। আর তাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক এখনই এই গণপরিবহন শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। 10 লাখ কেজি চা পাতা অবিকৃত থাকার পরেও আমদানি করছেন ব্যবসায়ীরা, তাও আবার সরকারের চোখ ফাঁকি দিয়ে। গত 5 বছরে শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, চীন সহ নানা দেশ থেকে $500 মিলিয়ন চা পাতা আমদানি হয়েছে। এছাড়া সীমান্তে অবৈধ পথেও ঢুকছে পাতা। এতে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছেন চা খাত সংশ্লিষ্টরা। আর জানাচ্ছেন হোসেন জিয়াদ। দেশের অভিজাত সুপার শপ কিংবা শহুরে পাড়ার মোড়ের দোকানে চোখে পড়ে আকর্ষণীয় মোড়কে রাখা বিদেশি চা পাতা। আছে বিশ্বখ্যাত যুক্তরাজ্যের টুইনিংস, শ্রীলঙ্কার দিলমা ব্র্যান্ডের চা পাতাও। এছাড়া চীন, ভিয়েতনাম সহ নানা দেশ থেকে আমদানি হচ্ছে উচ্চমূল্যের এসব চা পাতা। স্লিম টি, গ্রিন টি, মাসালা টি সহ নানা ফ্লেভার আর ধরনে এসব চা পাতা বিক্রি হয়। অভিজাত ক্রেতারাই ভোক্তা। মূলত সুপার শপগুলোতে বিক্রি হওয়া এসব চা পাতা আসে সরকারের অগোচরে। আমরা ডিরেক্ট ইম্পোর্টার থেকে নিই, ওরা আমাদেরকে প্রোভাইড করে এখানে আমরা আমাদের কাস্টমারদেরকে তারপর প্রোভাইড করি। আর যেগুলো দেশি চা পাতা আছে, দেশি ব্র্যান্ডগুলোর সাথে আমাদের ডিরেক্ট ডিল আছে, ওরা ডিরেক্ট আমাদেরকে দেয়, আমরা এখানে কাস্টমারদেরকে প্রোভাইড করি। চা বোর্ডের হিসাবে গত 5 বছরে দেশে প্রায় $501 মিলিয়ন ব্যয় হয়েছে চা পাতা আমদানিতে। এর মধ্যে 2022 সালে 10 লাখ কেজি চা আমদানিতে ব্যয় $152 মিলিয়ন, 2023 সালে $86 মিলিয়ন এবং সবশেষ 2024 সালে চা আমদানিতে ব্যয় $123 মিলিয়ন। চা বোর্ড কর্মকর্তারা বলছেন, হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠানকে সরকার চা আমদানির অনুমতি দেয়, কিন্তু সরকারের চোখ ফাঁকি দিয়ে বিপুলে চা পাতা আমদানি করে অসাধু ব্যবসায়ীরা। এতে ডলার ব্যয়ের পাশাপাশি রাজস্ব হারায় সরকার। চায়ের ফ্লেভার ক্রিয়েট করার জন্য বা কিছু প্যাকেট টি ব্যাগ ক্রিয়েট করার জন্য আমাদের হয়তো কিছু চা আমদানি করতে হচ্ছে। আমরা এটা নিয়ে চিন্তা করছি যে আমদানি কমিয়ে আমরা রপ্তানিটাকে আরেকটু কিভাবে বাড়াতে পারি। গ্রিন টির আমদানিটা যদিও অনেকে একটু মনক্ষুণ্ণ হবে, বিশেষ করে যারা ব্যবসার সাথে ইনভলভ, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমার কাছে কান্ট্রি কামস ফার্স্ট। আমাদের দেশে যেহেতু আমার প্রোডাকশন অ্যাডিকুয়েট হচ্ছে, দরকার হলে আমাদের গ্রিন টি ফ্যাক্টরি আমরা ওপেন করব। শুধু তাই নয়, প্রতি বছর সীমান্তে চোরাই পথেও প্রবেশ করে বিপুল পরিমাণ চা পাতা, যার কিছু জব্দ করতে পারে বিজিবি। অথচ দেশে 2024 সালে চা উৎপাদন হয় 9 কোটি কেজিরও বেশি। চাহিদা মিটিয়ে রপ্তানি হয় পৃথিবীর অন্তত 20টি দেশে। বাড়তি উৎপাদনের কারণে নিলামে বিপুল চা পাতা থেকে যায় অবিকৃত। এমন অবস্থায় আমদানি ঠেকানো না গেলে পুরো শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি বাগান মালিকদের। পার্শ্ববর্তী কান্ট্রি থেকে এসে এটা আপনাদের হাট বাজারে, রাস্তার পাশে যে কোনো জায়গায় 100-150 টাকা চা বিক্রি করে। আপনি বললেন কীভাবে 100-150 টাকা চা বিক্রি হচ্ছে কেন? অনেকগুলো চা তো এখানে এই ইন্ডিয়া থেকে চলে আসতেছে ব্ল্যাক অবৈধ রাস্তায়। এগুলো হচ্ছে কি যে আপনি ইয়াতে চলে যাচ্ছে, মার্কেটে চলে যাচ্ছে। এভাবে চা আমদানি বাড়ার পেছনে সরকারের নীতিগত দুর্বলতা ও নজরদারির অভাবকে দুষছেন চা খাত সংশ্লিষ্টরা। আমদানি ঠেকাতে একই সাথে দেশে ভালো মানের চা পাতা উৎপাদনের দাবি তাদের। কঠোরতা 2 জায়গায় আনতে হবে, ইম্পোর্টের ক্ষেত্রেও আনতে হবে। তার আগে ওই কোয়ালিটির কিছু চা
যাতে সারা বছর প্যাকেটাররা পায়, বানাইতে হবে। বানায় বলতে হবে, ভাই তুমি তো এটা ইম্পোর্ট করতেছো, এই কোয়ালিটি তো এখানে আছে, তাহলে তুমি ইম্পোর্ট করবা কেন? চা পাতার এবছর নিলাম শেষে প্রায় 10 লাখ কেজি পাতা অবিকৃত থেকে গেছে, যার বাজার মূল্য 30 কোটি টাকা। এই বিপুল পরিমাণ চা পাতা অবিকৃত থেকে যাওয়ার পরও বাংলাদেশের বাজারে পৃথিবীর নানান দেশ থেকে চা আমদানি হচ্ছে, যেটিকে অশুভ সংকেত হিসেবে দেখছেন বাগান মালিকরা। তারা বলছেন, এই বিপুল পরিমাণ চা পাতা আমদানির ক্ষেত্রে যে সংস্থাগুলোর নজরদারি থাকার কথা সেটি আসলে হচ্ছে না। এটি আগামীতে পুরো চা খাতের উপর প্রভাব ফেলতে পারে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকর উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশাবাদ জানান CEC। We want to concretize and we want to a definite conclusion, and we want to finalize a definite option for expatriate voting. And I hope this workshop, this technical workshop, will be able to really find out a appropriate solution for us, because one size fits all approach will not work here. We have to take into consideration our socio-cultural background, socio-cultural realities, political realities of this country, the education level, and also the concentration of our expertise. ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের জন্য ওষুধ ও ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেছে নৌবাহিনীর একটি দল। মঙ্গলবার সকালে চট্টগ্রামের নৌঘাটি থেকে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযানে জরুরি সহায়তা নিয়ে রওনা দেয় দলটি। নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন, এই ত্রাণের জাহাজ কেবল মানবিক সহায়তা নয়, মিয়ানমারে পৌঁছে দিবে কূটনৈতিক শিষ্টাচারের বার্তা। ইতিবাচক ভূমিকা রাখবে রোহিঙ্গা সমস্যা সমাধান সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে। ফয়সাল করিম জানাচ্ছেন বাকিটা। নৌবাহিনীর টহল জাহাজ সমুদ্র অভিযান দুর্যোগ কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে রওনা দিয়েছে মিয়ানমারের উদ্দেশ্যে। প্রধান উপদেষ্টার নির্দেশে 120 টন জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে 176 জনের একটি দল চট্টগ্রাম নৌঘাটি ছেড়ে যায় সকাল 10:30টায়। অতীতেও মানবতা ও কূটনৈতিক শিষ্টাচারের এমন নজির বারবার দেখিয়েছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরও সম্প্রসারণকল্পে সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে। নৌবাহিনী কর্মকর্তারা জানান, আগামী 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছবে জাহাজটি। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 77 টন শুকনো খাবার, 29 টন বিশুদ্ধ পানি, 1 টন ওষুধ, 9 টন বস্ত্র ও তাঁবুসহ অন্যান্য জীবন রক্ষাকারী সামগ্রী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অত্যাবশ্যকীয় ত্রাণ সামগ্রীসমূহ মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মায়ানমার জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। চট্টগ্রাম নৌঘাটি থেকে জাহাজটিকে বিদায় জানান বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। নৌবাহিনী প্রধানের আশা, এই কার্যক্রম বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সংকট দূর করতে ইতিবাচক ভূমিকা রাখবে, বাড়বে পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্র। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনী জাহাজ প্রেরণের বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে। পাশাপাশি এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সর্বোপরি এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরও জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ত্রাণ বিতরণ শেষে 48 ঘন্টা পর জাহাজটি দেশে ফিরে আসবে। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। এদিকে গাজায় হত্যাকাণ্ড বন্ধের কোনো আভাস নেই, বরং উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে পরমাণু ইস্যুতে শনিবার ইরানের সঙ্গে বৈঠকের কথাও বলেন ট্রাম্প। জানারা ভুইয়ার প্রতিবেদন। ফিলিস্তিনি হত্যায় রক্তে রাঙা দুই হাত আবারও এক হয়েছে। বন্ধু ট্রাম্পের সঙ্গে দেখা করতে তেল আবিব থেকে ওয়াশিংটনে উড়ে আসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক করেছেন গাজা ইস্যুতে। গাজাকে ফের নিয়ন্ত্রণে নেয়ার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে উপত্যকাটিকে নতুন আবাসভূমি করার নীল নকশায় বিভোর তিনি। A peace force like the United States there controlling and owning the Gaza Strip would be a good thing, because right now all it is for years and years all I hear about is killing and Hamas and problems. And if you take the people, the Palestinians, and move them around to different countries, and you have plenty of countries that will do that. ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পছন্দ মতো যে কোনো দেশে ফিলিস্তিনিরা চলে যেতে পারে। Gaza was the only place where they locked them in. We didn't lock them in. They're locked in. And what is wrong with giving people a choice? হামাসের কাছে জিম্মি বন্দীদের মুক্তির বিষয়ে কাজ করে যাচ্ছেন বলেও ইসরায়েলিদের আশ্বাস দেন এই দুই নেতা, যদিও হামাসের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি। বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হচ্ছে বলেও দাবি ট্রাম্পের। এ বিষয়ে শনিবার তেহরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ওয়াশিংটনের। তবে কোথায় হবে এই বৈঠক, সাংবাদিকদের প্রশ্ন কৌশলে এড়িয়ে যান ট্রাম্প। তবে এই বৈঠক যদি সফল না হয় তবে ইরানের জন্য বড় বিপদ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। I think if the talks aren't successful with Iran, I think Iran is going to be in great danger. যদিও পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছে তেহরান। ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে। এদিকে গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে ট্রাম্পের চাওয়া পাওয়ার মিল থাকলেও দ্বন্দ্ব দেখা দিয়েছে পারস্পরিক বাণিজ্য স্বার্থে। মূলত মার্কিন শুল্ক কমাতেই নেতানিয়াহুর এবারের যুক্তরাষ্ট্র সফর। যুক্তরাষ্ট্রকে তিনি বেশ কিছু বাণিজ্যিক সুবিধার প্রস্তাব দিলেও ইসরায়েলি পণ্যে 17% সম্পূরক শুল্ক কমানোর নিশ্চয়তা পাননি ট্রাম্পের কাছ থেকে। তাই ভারাক্রান্ত মনে স্থানীয় সময় মঙ্গলবার তেল আবিবে ফিরে যাচ্ছেন তিনি। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এবার খেলার খবর। অবশেষে হেড কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। 2 মাস আগে বয়কটের ডাক দেয়া 18 ফুটবলারের 13 জনই আজ অনুশীলন করেছেন। প্রায় 1.5 ঘন্টা ট্রেনিং সেশন ছিল ক্লোজ ডোর। এসকে শাওন জানাচ্ছেন বাকিটা। আত্মসম্মানের দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে। গেল 30 জানুয়ারি হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন জাতীয় নারী দলের 18 ফুটবলার। সংকট সমাধানে ফেডারেশন বিশেষ কমিটি গঠন করে। কোচ, খেলোয়াড় দুই পক্ষের সাথে বসে দূরত্ব ঘোচানোর চেষ্টা করা হয়। এর মধ্যে বিদ্রোহীদের ছাড়া সংযুক্ত আরব আমিরাতে 2টি প্রীতি ম্যাচও খেলে বাংলাদেশ, যেখানে হারতে হয় আফ্রিদাদের। আরব আমিরাত সফর শেষে ক্যাম্পে ঈদ ছুটি ঘোষণা করে জানানো হয় ঈদের পর ফিরবেন বিদ্রোহীরা। ছুটি কাটিয়ে ফিরলেও সোমবার জিম সেশনে দেখা যায়নি বিদ্রোহীদের। তবে মঙ্গলবার ভোরে ঠিকই অনুশীলনে ফিরলেন বিদ্রোহীরা। এতে 2 মাসেরও বেশি সময় পর নারী ফুটবলে বিদ্রোহের অবসান ঘটল। ধানমন্ডির আবাহনী মাঠে বিদ্রোহী 18 ফুটবলারের মধ্যে 13 জনই অনুশীলন করেছেন। প্রায় 1.5 ঘন্টার ট্রেনিং সেশনটি ছিল ক্লোজ ডোর। এর মধ্যে আজই ক্যাম্পে যোগ দিবেন তহুরা খাতুন। বয়কটের ডাক দেয়া 18 জনের মধ্যে 4 ফুটবলার ভুটানের লিগ খেলতে দেশের বাইরে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে তাদেরও ফেরার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। আগামী 23 জুন থেকে 5 জুলাই পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। অধিকাংশ বিদ্রোহী ফুটবলার অনুশীলনে ফেরায় আরব আমিরাত সফরে খেলা বেশ কয়েকজন আসন্ন টুর্নামেন্টে বাদ পড়তে পারেন। তবে পিটার বাটলারের চূড়ান্ত দলে বিদ্রোহীদের মধ্যে কয়জন সুযোগ পাবেন সেটাই দেখার অপেক্ষা। এসকে শাওন, এখন ঢাকা। ফরিদপুরের বাকুন্ডায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে
বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 32 জন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, দুর্ঘটনার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, এবং একই সঙ্গে জানতে চাই আহতদের এখন কি অবস্থা? আপনি জানেন যে আজকে বেলা 11:30টার দিকে ফরিদপুর জেলার নগরকান্ত উপজেলার বাকুন্ডা নামক এলাকায় মূলত সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে লোকাল বাসটি পার্শ্ববর্তী খাদে এবং বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পড়ে যায় এবং সেখানে হতাহতের ঘটনা ঘটে। এবং এই ঘটনা ঘটার পরে কিন্তু স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা কিন্তু দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং তাদেরকে একে একে করে কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এখানে 5 জন মৃতদেহ তারা পেয়েছে, তারা মারা গেছে অ্যাক্সিডেন্টে, এবং বাকি প্রায় 32 জন মানুষ এখানে নরনারী ভর্তি আছে এখানে। তো আমরা এখানে এসে সরজমিনে এসে জানতে পেরেছি যে একই পরিবারের 2 জন আছে, তার মধ্যে একজন আগামী পরশুদিনই আগামী কালকে তার বিদেশে যাওয়ার কথা ছিল চাকরির জন্য, এবং তারা কিন্তু ফরিদপুরে আসছিল নরগোদা থেকে। মূলত তাদের এক পরিবারের সদস্য আহত, তাকে চিকিৎসাধীন রয়েছে মেডিকেল কলেজে, তাদেরকে দেখার জন্য, এমনটি আমরা জানতে পেরেছি। তো আপনাকে বলতে হয় যে এই মুহূর্তে কিন্তু যারা নিহত হয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে আসছে এবং এসে কিন্তু একটা হৃদয় বিদারক দৃশ্য অবতীর্ণ হয়েছে এবং এখানে কান্নাকাটি চলছে, এবং পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা কিন্তু চেষ্টা করছে আহতদের কিন্তু সুচিকিৎসা নিশ্চিত করতে। আমি কথা বলেছিলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি বলেছেন যে ঘটনা শোনার পরপরই জেলা প্রশাসনের নির্দেশ এবং আমরা কিন্তু তড়িৎ গতিতে কিন্তু আহতদের রিসিভ করি এবং জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি ফেস করেই কিন্তু তাদেরকে আমরা সার্জারি ওয়ার্ড এবং ট্রমা সেন্টারে কিন্তু ভর্তি করি এবং চিকিৎসক এবং বিশেষজ্ঞ ডাক্তার যারা রয়েছে তাদেরকে কিন্তু জরুরি কল করে এনে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা চলছে এবং চিকিৎসার কোনো ঘাটতি বা ত্রুটি নেই বলে তারা দাবি করেছে। তো এ ছিল ফরিদপুরের সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। ফরিদপুর থেকে যুক্ত ছিলেন মফিজুর রহমান শিপন। চুয়াডাঙ্গাতে চৈত্রের মাঝামাঝি থেকেই বেড়েছে গরমের তীব্রতা, বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। সকাল থেকে তীব্র রোদের কারণে অনুভূত হচ্ছে প্রচণ্ড গরম, ফলে ভোগান্তিতে শ্রমজীবী মানুষরা। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক গরমের সাথে সাথে ভোগান্তি কতটা বেড়েছে, তাপপ্রবাহ কতদিন থাকতে পারে, আবহাওয়া অফিসের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে এই বিষয়ে কি বলছেন? রাত্রি আবহাওয়া অফিস যেটি বলছে যে এই মুহূর্তে কিন্তু আসলে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, কারণ সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু আসলে ভয়াবহ। তাপমাত্রা প্রতিনিয়ত কিন্তু বাড়ছে চুয়াডাঙ্গাতে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে রাত্রি যে আবহাওয়া অফিস বলছে যে গত কয়েকদিনের যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ এতটাই বাড়বে যে সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হবে প্রায়। আমি সকাল থেকেই দেখেছি যে মেঘাচ্ছন্ন আকাশ সকালে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের যে উত্তাপ, সেই সূর্যের উত্তাপ কিন্তু আসলে বাড়ছে। সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু সড়কে কিন্তু কম। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে এই তীব্র আবহাওয়ার বাড়ার ফলে সদর হাসপাতাল সহ উপজেলার যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু প্রতিনিয়ত রোগীরা ভর্তি হওয়া এইসব রোগীর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্কদের সংখ্যায় বেশি। তো রাত্রি তাপপ্রবাহ নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। রাত্রি। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনিক চক্রবর্তী। শেষ করছি এখন ঢাকা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। গাজায় গণহত্যার বিক্ষোভের ভাঙচুরের ঘটনায় 2 মামলা, আটক 49। আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। বিনিয়োগে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন ইপিজেড পরিদর্শন। 2500 কারখানা করতে সুইডিশ কোম্পানির চুক্তি সই। সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে দুপুরে তোলা হতে পারে আদালতে। সাবেক এমপি ফজলে করিমকে নেওয়া হলো ট্রাইব্যুনালে। এবং কোনোভাবেই শৃঙ্খলায় ফিরছে না গণপরিবহন। রাজনৈতিক প্রভাব মুক্ত করার সুযোগ হাতছাড়া হচ্ছে বারবার, বলছেন বিশেষজ্ঞরা।
এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।